হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ফেনলের কিছু বাকি ছিল বিক্রিয়া। সেই বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা পড়ব। তো আমরা প্রথমে যে রিঅ্যাকশানটা পড়ব সেটা হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া। কোলবে স্মিথ বিক্রিয়া। তো কোলবে স্মিথ বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ফেনক্সাইড আয়নকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে। তাহলে এখানে COONA গ্রুপটা প্রবেশ করে যাচ্ছে, এখানে ইলেকট্রোফাইল রূপে CO2 কাজ করছে, দিয়ে CONAটা অর্থ অবস্থানে প্রবেশ করছে। লঘু HCl দিয়ে বিক্রিয়া করালে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসিড হয়ে গেল। এই অ্যাসিডটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অর্থ পজিশনে OH, অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এই অ্যাসিডটির নাম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হলো। আমরা এই বিক্রিয়ার কৌশলটি দেখতে পাচ্ছি যে ফেনক্সাইড আয়ন প্রথমে হলো। তো ফেনক্সাইড আয়ন তার রেজোনেন্সে অর্থ পজিশনটাতে মাইনাস চার্জ হলো রেজোনেন্স আসার জন্য। তখন এই মাইনাস চার্জটা কার্বন ডাইঅক্সাইডে কার্বনের উপরে ধনাত্মক আধান আছে তার সঙ্গে বিক্রিয়া করলো, এবং আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারমিডিয়েট সিগমা কমপ্লেক্স গঠন হলো। পরবর্তীকালে এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল এবং এটি অ্যারোমেটিক যৌগতে পরিণত হয়ে গেল। যেমনভাবে বেনজিন বলয়ে অন্যান্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে থাকে, একইভাবে এখানেও তাই হলো। লঘু HCl দিয়ে দেওয়ার ফলে আমাদের হয়ে গেল স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। এখানে আমরা একটা বিষয় নোট করব, যদি আমরা সোডিয়াম ফেনক্সাইডের পরিবর্তে স্টার্টিংয়ে এখানে সোডিয়াম ফেনক্সাইডকে নেওয়া হয়েছিল, তার পরিবর্তে যদি পটাশিয়াম ফেনক্সাইডকে ব্যবহার করা হতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারা পজিশনে COH মূলকটা লাগছে। তো এটার কারণ হিসাবে ওরা বলছে যে পটাশিয়ামের আকার সোডিয়ামের থেকে অনেক বড়, তাই অর্থ পজিশনে স্টেরিক হিন্ড্রেন্স প্রচুর পরিমাণে হচ্ছে, তাই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতে পারছে না, তাই প্যারা পজিশনে গিয়ে বিক্রিয়া হচ্ছে। কিন্তু সোডিয়াম থাকলে অর্থ পজিশনে বিক্রিয়াটা হতো, তাহলে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হবে। পটাশিয়ামের বড় আকার, তাই অর্থ পজিশনে বিক্রিয়া হয় না। অর্থ পজিশনে বিক্রিয়া না করে প্যারা পজিশনে বিক্রিয়া করে, এবং এটাই আমরা মেন প্রোডাক্ট রূপে পাই। আমরা এখন এই যে স্যালিসাইলিক অ্যাসিড পেলাম, সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট যৌগ প্রস্তুত করব। তো এইটি হলো আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। আমরা এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে কিছু গুরুত্বপূর্ণ যৌগ প্রস্তুত করব। প্রথমে এই স্যালিসাইলিক অ্যাসিডকে মিথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে গাঢ় H2SO4 উপস্থিতিতে, অর্থাৎ আমরা এস্টারিফিকেশান বিক্রিয়া করছি। এস্টারিফিকেশান, তাহলে এই OH এটা হচ্ছে কার্যকারী মূলক, এটা অ্যাসিড কার্যকারী মূলক, তাহলে অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করবে, এই কার্যকারী মূলকটা দিয়ে এস্টার গঠন করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথাইল স্যালিসাইলেট এস্টার গঠন করেছে, মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হয়েছে। মিথাইল স্যালিসাইলেটকে অয়েল অফ উইন্টারগ্রিন বলে হয়, এবং এইটা পেন কিলার হিসাবে ব্যবহার করে বেদনানাশক। যত বেদনানাশক ওষুধ আমাদের পাওয়া যায় তার মধ্যে মিথাইল স্যালিসাইলেটই থাকে, ওই জন্য সবারই গন্ধটা একই থাকে। মিথাইল স্যালিসাইলেটের আয়োডেক্সে যে গন্ধটা থাকে বা মুভে যে গন্ধটা থাকে, সেই রকম সেই গন্ধটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেটের জন্য। তাহলে মিথাইল স্যালিসাইলেট আমরা প্রস্তুত করলাম। অনুরূপভাবে যদি আমরা একে ফেনলের সঙ্গে রিঅ্যাকশান করাতাম POCl3 উপস্থিতিতে, তাহলে ফেনাইল স্যালিসাইলেট উৎপন্ন হতো। এটাকে স্যালল এর নাম স্যালল, এবং এটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যদি কোনো ক্ষত হয় তাহলে অ্যান্টিসেপটিক রূপে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এর অ্যাসিটাইলেশন বিক্রিয়া করানো হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে আমরা জানি অ্যাসিটাইলেশন বিক্রিয়া OH মূলকের ধর্ম, OH মূলক বিক্রিয়া করবে অ্যালকোহল, তাই বলে উপরে OH মূলকটা বিক্রিয়া করেছে এবং COCH3 উৎপন্ন হয়েছে। আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়া এর আগেও দেখেছি। তাহলে এটি হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটি যে উৎপন্ন যৌগ হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। একে অ্যাসপ্রিন বলা হয়, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, বা একে অ্যাসপ্রিন বলা হয়। এর ইউপ্যাক নামটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় ইউপ্যাক নাম আমাদের লিখতে দেবে।
অ্যাসিটক্সিবেঞ্জোইক অ্যাসিড, 2-অ্যাসিটক্সিবেঞ্জোইক অ্যাসিড, 2-অ্যাসিটক্সিবেঞ্জোইক অ্যাসিড, এটাকে অ্যাসপ্রিন বলা হয়। অ্যাসপ্রিন বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডকে। এইটাকে আমরা ব্যবহার করে থাকি অ্যানালজেসিক অর্থাৎ বেদনানাশক, অ্যান্টিপাইরেটিক অর্থাৎ জ্বরের কমানোর জন্য, অর্থাৎ এটা একই সঙ্গে দুটো ওষুধরূপে কাজ হয়। বেদনানাশক আবার জ্বরের নিরাময় করবার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড থেকে এই তিনটে যৌগর প্রস্তুতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট যে বিক্রিয়াটা সেটি ভেরি ইম্পর্টেন্ট, রাইমার্টিম্যান বিক্রিয়া। তা আমরা দেখতে পাচ্ছি ফেনলের সঙ্গে ক্লোরোফর্মের বিক্রিয়া করানো হচ্ছে ক্ষারীয় মাধ্যমে, NaOH মাধ্যমে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। এই বিক্রিয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি অর্থ পজিশানে একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে। লঘু HCl দিলে আমরা ফেনলের অর্থ অবস্থানে একটা CHO মূলক যুক্ত হচ্ছে দেখতে পাচ্ছি। এই যৌগটার নাম হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। আমরা দেখেছিলাম এই মূলকের COH যদি CHOর জায়গায় যদি COOH হয় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, এটার নাম হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। এই বিক্রিয়ার কৌশলটি আমরা দেখছি। এই ক্লোরোফর্ম ক্ষারীয় মাধ্যমে ক্লোরোফর্মের হাইড্রোজেনটা আম্লিক বেরিয়ে যাচ্ছে, যে CCl3- হলো। এই CCl3 যখনই মাইনাস আয়ন উৎপন্ন হলো, কার্বনের উপর অতিরিক্ত ইলেকট্রন চলে এসেছে, এই অবস্থাতে একটি ক্লোরিন Cl- রূপে নির্গত হচ্ছে। তাহলে একটা ক্লোরিন Cl- রূপে নির্গত হচ্ছে, দিয়ে এখানটাতে CCl2 আর দুটো ইলেকট্রন কার্বনের থেকে যাবে। এখানে Cl2 হবে না, এটা হবে Cl-, এখানটা Cl- উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইক্লোরোকার্বিন উৎপন্ন হয়েছে। ডাইক্লোরোকার্বিন কার্বনের উপরে নিজের ইলেকট্রন এবং হাইড্রোজেনের ইলেকট্রনটা থাকার জন্য মাইনাস আধান হয়েছে। এরপরে এই Cl কার্বনের একটা ইলেকট্রন নিয়ে চলে আসবে, তাই Clটা চলে যাওয়ার পরে কার্বনের উপরে ধনাত্মক আধান হওয়ার কথা ছিল, কিন্তু ঋণাত্মক আধান হয়ে ধনাত্মক আধান মিশে গিয়ে কার্বনের কোনো আধান থাকছে না। কার্বনটি একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ এইখানে কার্বনের মোট ইলেকট্রন যোজক কক্ষে 6টা, দুটো বন্ধন অর্থাৎ 6টা মোট ইলেকট্রন রয়েছে, অষ্টক পূর্ণ হয়নি, তাই এটা ইলেকট্রোফাইল রূপে কাজ করে। রাইমার্টিম্যান বিক্রিয়াতে যে ইলেকট্রোফাইল হলো সেটা হলো ডাইক্লোরোকার্বিন। অনুরূপভাবে আমরা যেমন আগের ক্ষেত্রে দেখলাম সেরকমভাবে ফেনক্সাইড আয়ন রেজোনেন্সে আসবে। অর্থ পজিশনে যখন মাইনাস আধানের সৃষ্টি হবে তখন এই ডাইক্লোরোকার্বিনের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ এই কার্বনটি ডাইক্লোরোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এই অ্যারোমেটিক সিটি অর্জনের জন্য, এটা অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক হবার জন্য এই হাইড্রোজেনটা আবার বেরিয়ে যাবে এবং এই যৌগটা অ্যারোমেটিক হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যখন এই কার্বনটি এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন এই যে বন্ধন জোড়ের যে দুটো ইলেকট্রন, সে দুটো ইলেকট্রন কিন্তু এই কার্বনটাই দিচ্ছে, তাই এই কার্বনটার উপরে দুটো ইলেকট্রন রয়ে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ আধান থাকছে। এই দ্রাবক থেকে একটা হাইড্রোজেন নিয়ে CH গঠন করছে। এরপরে OH- এই ক্লোরিনগুলোকে SN1 বিক্রিয়ার মাধ্যমে প্রতিস্থাপন করে ফেলছে, দুটো OH লেগে যাচ্ছে। এবং আমরা জানি একই কার্বনে দুটো OH থাকলে আনস্টেবল, জল বেরিয়ে যায় এবং জল বেরিয়ে যাবার ফলে এই অ্যালডিহাইড মূলকটা যুক্ত হয়ে যাচ্ছে, লঘু HCl দিলে OH হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই কৌশলটাতে প্রথমে এখানে 1-1 এলিমিনেশান হচ্ছে, অর্থাৎ একই কার্বন থেকে হাইড্রোজেনও চলে গেছে আবার Clও চলে গেছে। এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি 1-1 এলিমিনেশান, অর্থাৎ ক্লোরোফর্ম থেকে ডাইক্লোরোকার্বিনের গঠনটা হলো 1-1 এলিমিনেশান। এখানে কিন্তু Cl- রূপে বেরিয়ে যাচ্ছে, এখানে CCl2 ডাইক্লোরোকার্বিন এর অষ্টক পূর্ণ হয়নি, এর ইলেকট্রোফাইল রূপে কাজ করছে। যখন
অর্থ পজিশনে নেগেটিভ আধান আসছে তখন এই কার্বনটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কার্বনের কিন্তু দুটো ইলেকট্রন এখনও রয়ে গেছে, অর্থাৎ কার্বনের উপরে নেগেটিভ চার্জ রয়েছে এবং ওই নেগেটিভ আধানটা একটা H+কে দ্রাবক থেকে গঠন নিচ্ছে, দিয়ে CH গঠন করেছে। এটি হলো আসল যৌগ। পরবর্তীকালে OH- সঙ্গে এই Clগুলো বিক্রিয়া করছে, দুটো OH প্রবেশ করেছে। একই কার্বনে দুটো OH থাকলে আনস্টেবিল, তার ফলে এইটা উৎপন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াটিতে ক্লোরোফর্মের পরিবর্তে যদি কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতাম তাহলে কিন্তু 3টে CCl3 লেগে থাকতো, এইখানটাতে 3টে CCl3 যুক্ত থাকতো, অর্থাৎ এখানে যখন মাইনাস আধান হবে এই মাইনাস আধানটাই কার্বনের উপর আক্রমণ করতো, একটা Cl- রূপে বেরিয়ে যেত, দিয়ে CCl3 উৎপন্ন হতো। OH- সঙ্গে বিক্রিয়া করে 3টি OH লাগতো, একই কার্বনে 3টি OH আনস্টেবিল, জল বেরিয়ে যেত এবং এই ক্ষেত্রে আমরা পেতাম C+O- Na+, যাকে লঘু HCl দিলে আমরা পাবো স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইমার-টিমেন বিক্রিয়াতে যদি ক্লোরোফর্মকে ব্যবহার করতাম তাহলে আমরা পাই স্যালিসাইল অ্যালডিহাইড, কিন্তু যদি CCl4কে ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। নেক্সট বিক্রিয়াটি হলো গাটারম্যান বিক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি ফেনলের সঙ্গে HCN ও HCl এর বিক্রিয়া করানো হচ্ছে AlCl3 অনুঘটকের উপস্থিতিতে। তাহলে আমরা ইমিন একটা ইন্টারমিডিয়েট যৌগ দেখতে পাচ্ছি। এই ইন্টারমিডিয়েট ইমিন যৌগটার যখন আদ্র বিশ্লেষণ করা হয় লঘু HCl এর উপস্থিতিতে তখন ওইটি ভেঙে গিয়ে CHO-তে পরিণত হয়, প্যারা অবস্থানে একটি অ্যালডিহাইড মূলক যুক্ত হয়ে যায়। এই বিক্রিয়াটিকে বলা হয় গাটারম্যান বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে আমরা বেনজিন বলয়ে সরাসরি একটি অ্যালডিহাইড মূলককে যুক্ত করতে পারছি। এই বিক্রিয়ার কৌশলটি যদি আমরা দেখি তাহলে HCl এর সঙ্গে প্রথমে HCN এর বিক্রিয়া হচ্ছে, HCN এর লোন পেয়ার আছে, অর্থাৎ সে ক্ষার রূপে কাজ করছে, H+টাকে নিয়ে নিচ্ছে, দিয়ে এই রকম একটি যৌগ বানাচ্ছে। এই যৌগটাতে কার্বনের উপরে ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে, নাইট্রোজেন টেনে নিচ্ছে ইলেকট্রনগুলোকে। পরবর্তীকালে যখন ফেনক্সাইড আয়ন গঠন করছে বা এমনি রেজোনেন্স হচ্ছে, প্যারা অবস্থানে যখন নেগেটিভ আধান আসছে ওই নেগেটিভ আধানটা এই কার্বনটার সঙ্গে যুক্ত হচ্ছে, কার্বনটা ইলেকট্রোফাইল এবং এই কার্বনের উপরে ধনাত্মক আধান আছে, তার ফলে এই রকম একটি ইমিন জাতীয় যৌগ গঠন হচ্ছে। এটি কিন্তু এখন অ্যারোমেটিক নয়, এটি অ্যারোমেটিক হবার জন্য এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে এবং এটি অ্যারোমেটিক হয়ে গেল, অ্যারোমেটিক। পরবর্তীকালে জল বিক্রিয়া করছে, এই কার্বনের উপরে ধনাত্মক আধান আছে, এই কার্বনের উপরেই বিক্রিয়া করছে এবং NH2টা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, তার ফলে আমরা পেলাম এখানে একটি অ্যালডিহাইড মূলক প্রবেশ করে গেল। এই বিক্রিয়াটিকে গাটারম্যান বিক্রিয়া বলে। আমরা এখন একটু দেখব যে নিচের আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি RCH ডবল বন্ড NH আছে, তাহলে এখানে জল বিক্রিয়া করছে, তাহলে জল এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া করার ফলে OH এটা NH2 উৎপন্ন হয়ে গেল। এবার অক্সিজেনের লোন পেয়ারটা আবার এখানে বন্ধন করলো, তখন NH3 বেরিয়ে গেল অ্যামোনিয়া, দিয়ে RC ডবল বন্ড H হচ্ছে, অর্থাৎ এই যে নিচে এইখান থেকে এই ধাপটা কিভাবে ঘটেছে সেটা আমরা এইখানটাতে দেখালাম। নেক্সট যে বিক্রিয়াটা সেটা হচ্ছে লেডেরার ম্যানাসে বিক্রিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়া করানো হচ্ছে ক্ষার মাধ্যম বা অ্যাসিড মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফর্মালডিহাইডের এই কার্বনটা ধনাত্মক আধানগ্রস্ত, অর্থাৎ ইলেকট্রোফাইল রূপে কাজ করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে CH2OH মূলকটি, অর্থাৎ এইখানে যদি এটা ইলেকট্রোফাইল রূপে কাজ করে তাহলে এখানে আক্রমণ করবে, তাহলে CH2O- গঠন হবে, পরবর্তীকালে H+ গ্রহণ করে এটি CH2OH পরিণত হবে। তাহলে ফর্মালডিহাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়া ক্ষারীয় মাধ্যম বা আম্লিক মাধ্যমে সংগঠিত করলে অর্থ পজিশনে এবং প্যারা অবস্থানে একটি করে CH2OH মূলক প্রবেশ করে যায়। আমরা যদি অতিরিক্ত ফর্মালডিহাইডকে ব্যবহার করি তাহলে পুনরায় আবার বিক্রিয়া করবে, অর্থ পজিশনে CH2OH, আবার অর্থ পজিশনে CH2OH গ্রুপ প্রবেশ করবে। এটাকে যদি আবার ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত অর্থ পজিশনগুলোতে CH2OH যুক্ত হয়ে গেছে।
পরবর্তীকালে এই যে যৌগটি হয়েছে তাকে যদি আমরা গরম করি অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কনডেনসেশন বিক্রিয়া হয়। আমরা পলিমার চ্যাপ্টারে পড়ব কনডেনসেশন বিক্রিয়া অর্থাৎ দুটো কার্যকারী মূলকের মধ্যে বিক্রিয়া হবে এবং সেখান থেকে ক্ষুদ্র জলের অণু বা অ্যামোনিয়া বা HCl এরকম কিছু অণু নির্গত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে গরম করলে এখান থেকে জলের অণু বেরিয়ে যাবে, এখান থেকে জলের অণু বেরোবে এবং এখান থেকে জলের অণু বেরোবে। তার ফলে আমরা এইরকম একটা নিরেট পলিমার পাবো। এই পলিমারটাকে বলা হয় ব্যাকেলাইট। আমরা এই সম্পর্কে আলোচনা করব পলিমার চ্যাপ্টারে। আমরা শুধু এখানে দেখতে পাচ্ছি যে ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের যদি বিক্রিয়া করানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি CH2H প্রথমে প্রবেশ করছে অর্থ এবং প্যারা অবস্থানে। পরবর্তীকালে যদি অতিরিক্ত ফর্মালডিহাইড ব্যবহার করা হয় তাহলে সমস্ত অর্থ এবং প্যারা পজিশানে CH2OH মূলক যুক্ত হয়ে যাবে এবং পরবর্তীকালে এটি কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে একটি পলিমার গঠন করবে। এই পলিমারটাকে বলা হয় ব্যাকেলাইট বা ফেনল ফর্মালডিহাইড পলিমার। নেক্সট বিক্রিয়া হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্যালিক অ্যানহাইড্রাইড এই যৌগটি বেঞ্জিন বলার উপরে COOH আর একটা COOH যদি মূলক লেগে থাকতো তাকে বলা হয় থ্যালিক অ্যাসিড। এই অ্যাসিডটাকে উত্তপ্ত করলে জল নির্গত হয়, দিয়ে এই রূপ যৌগ একটি গঠিত হয়। এই যৌগটির নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। এই থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে গাঢ় H2SO4 উপস্থিতিতে যদি ফেনলের বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে জল নির্গত হবে, দিয়ে এইরকম একটি যৌগ উৎপন্ন করবে। এই যৌগটি হচ্ছে ফেনফথিলিন, যেটাকে আমরা নির্দেশক রূপে অ্যাসিড ক্ষারের টাইট্রেশনে ব্যবহার করি। ফেনফথিলিন এই যৌগটা কিন্তু ইম্পর্টেন্ট যৌগ। এই যৌগটা পরীক্ষা এখন আসছে। এখানেও কিন্তু আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মাধ্যমে বিক্রিয়াটিকে ব্যাখ্যা করতে পারি। এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যেখানে ইলেকট্রোফাইল রূপে এখানে ধনাত্মক আধান আছে, এটা ইলেকট্রোফাইল রূপে কাজ করছে। পরবর্তীকালে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, তখন আবার এটা ইলেকট্রোফাইল রূপে কাজ করছে, দিয়ে দুটো ফেনলের অণু যুক্ত হচ্ছে এবং বড় আকারের জন্য এটি প্যারা অবস্থানে যুক্ত হচ্ছে ফেনলের সঙ্গে। নেক্সট আমরা আসবো ফেনলের বিজারণ বিক্রিয়া। ফেনলকে যদি আমরা হাইড্রোজেন, নিকেল বা প্লাটিনাম সহ উত্তপ্ত করি উচ্চ উষ্ণতাতে তাহলে আমরা পাবো সাইক্লোহেক্সানল অর্থাৎ সমস্ত দ্বিবন্ধনগুলো বিজারিত হয়ে যাচ্ছে। আমরা নেক্সট আসছি বার্চ বিজারণ। যদি সোডিয়াম তরল অ্যামোনিয়া সহ ফেনলকে উত্তপ্ত করা হয় তাহলে এইরকম একটি যৌগ উৎপন্ন করবে। এটি ইন অল আনস্টেবল, এটা সঙ্গে সঙ্গে কিটোইনল টটোম্যারিজমের মাধ্যমে কিটোতে পরিণত হয়ে যাবে। আমরা এইরকম একটি যৌগ পাব। ফেনলের জারণ আমরা আগে দেখেছি যে ফেনল একটি ইলেকট্রন সমৃদ্ধ অণু, তাই সহজে জারিত হয়ে যায়। আমরা বিভিন্ন জারক সহ ফেনলকে জারণ করব। তো প্রথমে হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2 অথবা Na2Cr2O7 গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করালে আমরা প্যারাবেনজোকুইনন পাবো, অর্থাৎ ফেনলের জারণের ফলে প্যারাবেনজোকুইনন উৎপন্ন হবে। যদি আমরা পটাশিয়াম পারসালফেটের ক্ষারীয় দ্রবণ অর্থাৎ K2H2O8 এটা দিয়ে যদি আমরা জারণ ঘটাই, পরবর্তীকালে লঘু HCl যদি যুক্ত করি তাহলে আমরা কুইনল পাবো। এই জারণ বিক্রিয়াটিকে বলা হয় এলস বিক্রিয়া। এই বিক্রিয়াটি ভেরি ইম্পর্টেন্ট, এলস বিক্রিয়া। নেক্সট আমরা যেটি পড়ব সেটি হচ্ছে লিবারম্যান বিক্রিয়া। এর সাহায্যে আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারবো। প্রথমে ফেনলের সঙ্গে NaNO2H2SO4 এর বিক্রিয়া করানো হচ্ছে, তাহলে এখান থেকে NO+ বেরোবে যেটা ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। আমরা দেখিয়েছি কেমনভাবে NO2 থেকে H+ এর সঙ্গে বিক্রিয়া হলো, দিয়ে H2O গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, দিয়ে NO+ উৎপন্ন হচ্ছে। এই NO+ ইলেকট্রোফাইল এবং প্যারা অবস্থানে যুক্ত হয়ে গেল। তাহলে এই যৌগটিকে আমরা বলবো প্যারানাইট্রোসোফেনল।
প্যারানাইট্রোসোফেনল। পরবর্তীকালে আবার এটি H2SO4 এর সঙ্গে যুক্ত হবে। তাহলে আমরা দেখিয়েছি কৌশলটা কেমনভাবে এটি হচ্ছে, এখান থেকে রেজোনেন্সে আসবে, দিয়ে এইখানটাতে O মাইনাস এবং পরবর্তীকালে H+এ দিয়ে OH2+ চলে আসছে। এইখানটিতে প্যারা পজিশন, এটি ইলেকট্রোফাইল রূপে কাজ করছে এবং এইখানটাতে আবার প্যারা পজিশনে যুক্ত হবে। এই যৌগটিকে বলছে ইন্ডোফেনল। এটির রং লাল, এখানে আম্লিক হাইড্রোজেন রয়েছে। এটাকে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে আম্লিক হাইড্রোজেনটি সরে যায় এবং লবণ গঠন করে এবং এর বর্ণ তখন নীল হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেনলের সঙ্গে নাইট্রাস অ্যাসিড বা NaNO2H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগ যেটি পাওয়া যায়, তার সঙ্গে যদি অতিরিক্ত ফেনলের বিক্রিয়া করানো হয় H2SO4 এর উপস্থিতিতে, তাহলে আমরা এন্ডোফেনল পাই, যার বর্ণ লাল এবং এর সঙ্গে ক্ষার যুক্ত করলে নীল বর্ণের একটি লবণ পাই। এটি হলো লিবারম্যানের রিয়াকশান, যার মাধ্যমে আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারি। এই যৌগটা উৎপন্ন হয়েছে নিম্নের কৌশলের মাধ্যমে। এখানে অক্সিজেনের লোন পেয়ারটা চলে গেল, অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে O মাইনাস H+ নিল, দিয়ে OH2+, এটা হলো গুড লিভিং গ্রুপ। তখন এই ফেনলের প্যারা অবস্থানটাতে যখন নেগেটিভ আধান আসবে, ওই নেগেটিভ আধানটা NO+-এর সঙ্গে বিক্রিয়া করছে, জলটি বেরিয়ে চলে যাচ্ছে H2O রূপে। অর্থাৎ এটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে ধনাত্মক আধানযুক্ত নাইট্রোজেন এই নাইট্রোজেনটি ইলেকট্রোফাইল রূপে আচরণ করছে। নেক্সট আমরা একটি বিক্রিয়া দেখব ডাপ রিয়াকশান। এটি আমাদের বইতে দেওয়া নাই, কিন্তু টেস্ট পেপারে কিছু প্রশ্ন আসে। আমরা দেখতে পাচ্ছি ফেনলের সঙ্গে CH2 6N4, এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাএমিন বা ইউরোট্রোপিন। আমরা অ্যালডিহাইড চ্যাপ্টারে দেখব হেক্সামিথিলিন টেট্রাএমিন বা ইউরোট্রোপিন KOH মাধ্যমে বিক্রিয়া করানো হলো প্রথমে, তারপরে লঘু HCl যুক্ত করা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ পজিশনে একটি অ্যালডিহাইড মূলক অর্থাৎ স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটিকে ডাপ বিক্রিয়া বলে। নেক্সট আমরা কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, সেটা হলো ROH এবং H2O কোনটা বেশি আম্লিক। তাহলে ROH H+ ছেড়ে দিলে RO- গঠন করলো, জল থেকে H+ ছেড়ে দিলে HO- গঠন হলো। আমরা দেখতে পাচ্ছি এইখানে R+I ইফেক্টের জন্য ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তার ফলে এটা লেস স্টেবিল, এটা কিন্তু মোর স্টেবিল। তার মানে H2O আম্লিক ধর্ম অ্যালকোহলের চাইতে বেশি। নেক্সট আমরা আসছি CH3CH2OH, CF3CH2OH, CCl3CH2OH অম্ল ধর্মের ঊর্ধ্বক্রমে লেখো। তাহলে আমরা আবার ভেঙে গিয়ে যে অ্যানায়নগুলো উৎপন্ন করবে তাদের স্থায়িত্ব আমরা বিচার করব। তো প্রথমটা দেখতে পাচ্ছি ইলেকট্রন ঠেলে দিচ্ছে অক্সিজেনের দিকে, অর্থাৎ এটি লিস্ট স্টেবিল হবে, নেগেটিভ আধানের ঘনত্ব অক্সিজেনের উপরে বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্লুরিনের -I ইফেক্টের জন্য ইলেকট্রন টেনে নিচ্ছে, এখানেও ইলেকট্রন টানবে, কিন্তু ফ্লুরিন যেহেতু বেশি ইলেকট্রন টানতে পারবে, বেশি পরিমাণে -I ইফেক্ট বেশি হবে, কারণ ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এই যৌগটার স্টেবিলিটি সবথেকে বেশি হবে। অর্থাৎ CF3CH2OH এর আম্লিক ধর্ম সবার চাইতে বেশি হবে, তারপরে CCl3CH2OH, তারপর হবে CH3CH2OH। নেক্সট একটি প্রশ্ন আছে প্রোপান 2-অল ও 2-মিথাইল প্রোপান 2-অল কোনটি গাঢ় H2SO4 এর সঙ্গে দ্রুত বিক্রিয়া করবে। তাহলে আমরা প্রোপান 2-অল গাঢ় H2SO4 এর বিক্রিয়ার কৌশলে আমরা দেখেছি প্রথমে H+টা OH এর সঙ্গে যুক্ত হয়, দিয়ে গুড লিভিং গ্রুপ হয়, দিয়ে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এই ক্ষেত্রেও আমরা কার্বোক্যাটায়ন উৎপন্ন করেছি, যেহেতু সেকেন্ডারি কার্বোক্যাটায়নের থেকে টারশারি কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী, তাই 2-মিথাইল প্রোপান 2-অল দ্রুত বিক্রিয়া করবে।
আমাদের নেক্সট প্রশ্ন হলো CH3CH2OH এবং ফেনলের সঙ্গে PCl5 বিক্রিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে CH3CH2OH এর সঙ্গে PCl5 বিক্রিয়ার কৌশলটি, এখানে অক্সিজেনের লোন পেয়ারটি আক্রমণ করলো, Cl- বেরিয়ে গেল এবং এইটি যুক্ত হয়ে গেল। এটি একটি ভালো লিভিং গ্রুপ, সহজেই বেরিয়ে যায়। পরবর্তীকালে ওই Cl- এই কার্বনের উপর ব্যাকসাইড অ্যাটাক করে SN2 বিক্রিয়া এবং Clটা যুক্ত হয়ে যায়, অর্থাৎ CH3CH2Cl উৎপন্ন হলো। আর রইল POCl3 আর Cl- একটা নির্গত হলো এখান থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে কোনো অ্যালকোহলের সঙ্গে PCl5 বিক্রিয়া হয়। অনুরূপভাবে আমরা ফেনলের সঙ্গেও বিক্রিয়া করব। ফেনলের লোন পেয়ারটা এখানে গিয়ে আক্রমণ করলো, তাহলে এরকম একটি যৌগ গঠন হলো। এখানে এটি গুড লিভিং গ্রুপ, কিন্তু Cl- SN2 বিক্রিয়া করতে পারছে না, ব্যাকসাইড অ্যাটাক সম্ভব না। তাই এইটি আরও দুটো ফেনলের সঙ্গে বিক্রিয়া করবে এবং দুটো Cl- সরে যাবে, অর্থাৎ এরকম তিনটে বেঞ্জিন ও এটা লেগে গেল 3 এখানে PCl আর বেশি সংখ্যক বেঞ্জিন বলয় যুক্ত হতে পারবে না স্টেরিক হিন্ডারেন্সের জন্য। এরপরে এই যৌগটার সঙ্গে জলের বিক্রিয়া হচ্ছে, দুটো OH মূলক যুক্ত হয়ে গেছে, একই পরমাণুতে দুটো OH মূলক আনস্টেবিল, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, দিয়ে উৎপন্ন হচ্ছে PHO3 P⋯O, বা আমরা এটাকে গঠন লিখতে পারি এইরকমভাবে। তাহলে ফসফেট মূলকের সঙ্গে তিনটে ফিনাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এই যৌগটির নাম হচ্ছে ট্রাইফিনাইল ফসফেট। এটিকে বলি আমরা ট্রাইফিনাইল ফসফেট। তাহলে ফেনলের সঙ্গে PCl5 বিক্রিয়ায় আমরা ট্রাইফিনাইল ফসফেট পাই, ট্রাইফিনাইল ফসফেট পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি NO2 যদি থাকে তার সেই ক্ষেত্রে আমাদের অর্থাৎ পিক্রিক অ্যাসিড যদি নিতাম, তাহলে PCl5 সঙ্গে বিক্রিয়া প্রথম ধাপ একইভাবে হতো, একটি গুড লিভিং গ্রুপ রূপে পরিণত হতো এবং এই ক্ষেত্রে কিন্তু Cl- বিক্রিয়া করতে পারবে, কারণ আমরা পড়েছি NO2 গ্রুপের উপস্থিতির জন্য বলয়ে ধনাত্মক আধানের সৃষ্টি হবে এবং এই ধনাত্মক আধানটাকে Cl- বিক্রিয়া করতে পারবে। এইখানে কিন্তু SN2 বিক্রিয়া হচ্ছে না, SNAR বিক্রিয়া আমরা আগে দেখেছি যে NO2 গ্রুপ বেঞ্জিন বলয় যদি কোনো হেলোজেনের প্যারা পজিশনে থাকে বা অর্থ পজিশনে থাকে, তাহলে সেই হেলোজেনগুলো সক্রিয় হয়ে যায় এবং নিউক্লিওফাইল তখন বলয়ে বিক্রিয়া করতে পারে। সেই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এইখানটাতে Cl প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফেনল কিন্তু বিক্রিয়া করতে পারছে না, কিন্তু পিক্রিক অ্যাসিড PCl5 সঙ্গে বিক্রিয়া করে Cl গঠন করতে পারে। দ্রাব্যতার সাহায্যে কিভাবে ফেনল ও পিক্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে। তো আমরা দ্রাব্যতার মাধ্যমে ফেনল ও পিক্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করব। আমরা Na2CO3 একটি মৃদু ক্ষার, এর জলীয় দ্রবণে ফেনলকে এবং পিক্রিক অ্যাসিডকে পৃথকভাবে দ্রবীভূত করবার চেষ্টা করব এবং দেখব ফেনল কিন্তু দ্রবীভূত হবে না, কারণ ফেনল কার্বনিক অ্যাসিডের চাইতে মৃদু অ্যাসিড, তাই Na2CO3 সঙ্গে ফেনলের কোনো বিক্রিয়া হবে না। কিন্তু পিক্রিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডের তুলনায় অনেক তীব্র অ্যাসিড, তাই পিক্রিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করতে পারবে এবং লবণ গঠন করতে পারবে, তাই দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু ফেনল দ্রবীভূত হবে না। তাহলে আমরা Na2CO3 দ্রবণে ফেনল এবং পিক্রিক অ্যাসিডকে দ্রবীভূত করে তাদের দ্রাব্যতা দেখে দুটি যৌগকে শনাক্তকরণ করতে পারব। এখন আমরা দেখব নিম্নতর অ্যালকোহল থেকে উচ্চতর অ্যালকোহলের প্রস্তুতি, অর্থাৎ কম সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল থেকে বেশি সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহলের প্রস্তুতি। মনে করি মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল, তাহলে মিথাইল অ্যালকোহলকে প্রথমে PCl5 সঙ্গে বিক্রিয়া করে CH3Cl পেলাম, KCN যুক্ত করলাম, এই KCN থেকে একটি অতিরিক্ত কার্বন আসছে,
CH3CN এবার বিজারণ করা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, তাহলে আমরা পেলাম CH3CH2NH2। সাইনাইড বিজারিত হলে প্রাইমারি অ্যামিন গঠন হবে। এরপর আমরা জানি NaNO2HCl অর্থাৎ নাইট্রাস অ্যাসিড NaNO2 সঙ্গে বিক্রিয়া করলে প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে আমরা এইভাবে একটা কার্বন সংখ্যা বাড়াতে পারলাম প্রাইমারি অ্যালকোহল, যেটাতে একটা কার্বন সংখ্যা বেশি হলো। আমরা এইখান থেকে নিম্ন পদ্ধতি সাহায্য করতে পারতাম। ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিয়ে গ্রিগনাট বিকারক বানালাম, তারপরে ফর্ম্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করালাম। এই কার্বনটাতে রিয়াকশান হবে, অক্সিজেনটা O- হয়ে যাবে, তাহলে O- MgCl হলো, লঘু HCl দিয়ে দিলাম, তাহলে CH3CH2OH। নেক্সট হচ্ছে উচ্চতর অ্যালকোহল থেকে নিম্নতর অ্যালকোহলের প্রস্তুতি, অর্থাৎ আমরা এখন করতে চাইছি ইথাইল অ্যালকোহল থেকে মিথানলের প্রস্তুতি। ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় H2SO4 K2CR2O7 বিক্রিয়া হলো, অর্থাৎ জারণ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হলো, Ag2O দিয়ে রিয়াকশান করে আমরা সিলভার লবণ বানালাম। এরপরে ব্রোমিন CCl4 অর্থাৎ হান্স ডিকাটে বিক্রিয়া করানো হলো, তাহলে দেখতে পাচ্ছি CH3Br যুক্ত হয়েছে। জলীয় KOH দিলে আমাদের CH3OH হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কার্বন পরমাণু ছিল অ্যালকোহলটিতে, এখন একটা কার্বন পরমাণু কমে গেল। আমরা অন্য আর একটা ভাবে পদ্ধতির সাহায্যে বানাতে পারতাম গাঢ় H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকিন হয়ে গেল। এর ওজোনোলিসিস করলাম, আমরা পেলাম ফর্ম্যালডিহাইড। এই ফর্ম্যালডিহাইডকে বিজারণ করলে আমরা অ্যালকোহল পাবো। এইভাবেও আমরা প্রস্তুত করতে পারতাম। আমরা অ্যালকোহল সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখব, এখানে আমরা নোট করব। প্রথম হচ্ছে CH3OH-কে উড স্পিরিট বলা হয়, কারণ কাঠের অন্তর্ধূম পাতনের ফলে এটি পাওয়া গেছিল প্রথম, অর্থাৎ কাঠের গুঁড়োকে বায়ুর বর্তমানে যদি গরম করা হয় তাহলে সেখান থেকে মিথাইল অ্যালকোহল পাওয়া যায়। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি ওয়াটার গ্যাস থেকে মিথাইল অ্যালকোহলের প্রস্তুতি। এটি হলো মিথাইল অ্যালকোহলের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অর্থাৎ শিল্প উৎপাদন। ওয়াটার গ্যাস মানে কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন, এর অর্ধেক পরিমাণ আয়তনের হাইড্রোজেন নেওয়া হলো, দিয়ে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে 200 থেকে 300 atm চাপে জিঙ্ক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড ও Cr2O3 এই তিনটি অক্সাইড অনুঘটক রূপে কাজ করে। এই অনুঘটকের উপর দিয়ে চালনা করলে ওয়াটার গ্যাস মিথানলে পরিণত হয়ে যায়। এইভাবে শিল্পক্ষেত্রে মিথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়। মিথাইল অ্যালকোহল একটি বিষাক্ত, যা পান করলে প্রথমে চোখ খারাপ হয়ে যায় এবং পরবর্তীকালে মানুষ মারা যায়। নেক্সট আমরা আসছি CH3CH2OH-কে গ্রেন অ্যালকোহল বলে, কারণ এগুলি শস্য থেকে পাওয়া যায়, অর্থাৎ চাল, যব প্রভৃতি শস্য থেকে পাওয়া যায় বলে একে গ্রেন অ্যালকোহল বলে। আমরা ইথাইল অ্যালকোহলের শিল্প উৎপাদন করব, যে বিক্রিয়া বা যে পদ্ধতির মাধ্যমে করা হয় সেইটাকে বলা হয় ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া। ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি হলো যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় নিম্ন শ্রেণীর জীবন্ত উদ্ভিদ বা প্রাণীর কোষ থেকে নিঃসৃত উৎসেচক বা এনজাইম অনুঘটন বিক্রিয়ায় জটিল আণবিক গঠন বিশিষ্ট জৈব যৌগকে বিয়োজিত করে সরলতর জৈব যৌগে পরিণত করে। এই প্রক্রিয়াকে আমরা ফার্মেন্টেশন বিক্রিয়া বলি। অর্থাৎ এই ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া বলতে আমরা বুঝি এমন বিক্রিয়া যেখানে কোনো জীবন্ত উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে নিঃসৃত পদার্থ যেটি অনুঘটক রূপে কাজ করবে এবং জটিল জৈব যৌগকে বিয়োজিত করে সরল জৈব যৌগতে পরিণত করবে। এইরূপ বিক্রিয়াকে ফার্মেন্টেশন বিক্রিয়া বলা হয়। আমরা কতগুলি ফার্মেন্টেশন বিক্রিয়ার উদাহরণে আসছি। স্টার্চ একটি পলিমার, আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারে পড়ব। তার সংকেত C6H10O5N। এটি N সংখ্যক জলের সঙ্গে বিক্রিয়া করছে। মল্ট একটি উদ্ভিদ, তার দেহ থেকে বেরিয়ে আসছে রসটি, তার নাম হচ্ছে ডায়াস্টেজ।
50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এই ডায়াস্টেজ এনজাইম রূপে কাজ করছে, যেটি ভেঙে দিচ্ছে স্টার্চকে মল্টোসে। আমরা মল্টোজ পাচ্ছি। পরবর্তীকালে মল্টোজকে আবার ইস্ট থেকে নিঃসৃত একটি এনজাইম, তার নাম মল্টেজ, ইস্টের দেহ থেকে বেরিয়ে আসছে। সে এই মল্টোজকে ভেঙে দিচ্ছে গ্লুকোজে। তাহলে ইস্ট থেকে বেরিয়ে আসছে যে এনজাইমটি, তার নাম হচ্ছে মল্টেজ। তার কাজ হচ্ছে মল্টোজকে বিয়োজিত করে গ্লুকোজে পরিণত করা। এই গ্লুকোজকে আবার জাইমেজ বলে একটা এনজাইম, যেটি ইস্টের দেহ থেকে বেরিয়ে আসছে, সেটি ভেঙে দিয়ে আমাদের গ্লুকোজ ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত করে। এই নির্গত কার্বন ডাইঅক্সাইড পাত্র থেকে বেরিয়ে আসে বলে দ্রবণটি মনে হয় ফুটছে, এবং ফার্মেন্টেশন কথাটি এসেছে ওই ফুটন্ত অবস্থা থেকে। আমরা নেক্সট আরেকটি উদাহরণে আসছি, সুক্রোজ C12H22O11, যেটি ঝোলা গুড়ের মধ্যে থাকে। সেটি ইনভার্টেজ বলে একটি এনজাইম ইস্টের দেহ থেকে নিঃসৃত হয়। এটাকে ভেঙে দেয় গ্লুকোজ ও ফ্রুক্টোজে। এই গ্লুকোজ ও ফ্রুক্টোজকে আবার ইস্টের দেহ থেকে আরেকটি এনজাইম জাইমেজ নিঃসৃত হয়, যেটি এই গ্লুকোজ বা ফ্রুক্টোজকে ভেঙে দেয় ইথাইল অ্যালকোহলে। এইভাবে আমরা ইথাইল অ্যালকোহল শিল্পক্ষেত্রে প্রস্তুত করি। এই পদ্ধতিগুলোকে বলা হয় ফার্মেন্টেশন। এখানে জীবন্ত উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে নিঃসৃত পদার্থ, জাইমেজ বা ইনভার্টেজ, এরা অনুঘটক রূপে কাজ করে দিয়ে জটিল অণুকে ভেঙে সরল অণুতে পরিণত করে দেয়। নেক্সট আমরা দেখব রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিড হলো 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জল। রেকটিফাইড স্পিড এই যে কম্পোজিশন, এই কম্পোজিশনটা একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ গঠন করেছে। অর্থাৎ আমরা যদি এবার এই রেকটিফাইড স্পিডকে পাতন করে ইথাইল অ্যালকোহল আর জলকে পৃথক করবার চেষ্টা করি, তাহলে পাতন প্রণালীতে পৃথক করা সম্ভব হবে না। কারণ আমরা জানি যে অ্যাজিওট্রপিক মিশ্রণ অর্থাৎ এরা দুটি উপাদান নিজেদের সংযুক্তি একই রেখে পাতিত হয়ে যাবে। অর্থাৎ পাতিত হয়ে যাওয়া দ্রবণেও আমরা 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জল পাবো। এই সম্পর্কে আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি। রেকটিফাইড স্পিড থেকে আমরা অ্যাবসোলিউট অ্যালকোহল বানাবো। রেকটিফাইড স্পিডের সঙ্গে কিন্তু সোডিয়ামের বিক্রিয়া করানো যাবে না, কারণ সোডিয়াম খুবই সক্রিয় ধাতু, অ্যালকোহলের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেলবে। আমরা ক্যালসিয়াম অক্সাইডকে নিয়েছি। ক্যালসিয়াম অক্সাইড অপেক্ষাকৃত কম সক্রিয়। এটিকে মিশিয়ে 1 দিন কি 2 দিন রাখা হয়েছে। তাহলে রেকটিফাইড স্পিডে যে জল রয়েছে তার সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের রিয়াকশান হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। এরপরে যদি আমরা পাতন করে ফেলি, তাহলে ইথাইল অ্যালকোহল বেরিয়ে আসে এবং আমরা পাই 99.5% ইথাইল অ্যালকোহল। এইভাবে আমরা রেকটিফাইড স্পিড থেকে অ্যাবসোলিউট অ্যালকোহল পাই। এটা কি এখনও কিন্তু 0.5% জল রয়েছে। নেক্সট হচ্ছে সুপার ড্রাই অ্যালকোহল, অর্থাৎ 99.95% ইথাইল অ্যালকোহল। আমরা প্রথমে একটি পাত্রতে অল্প পরিমাণ অ্যাবসোলিউট অ্যালকোহলকে নিই এবং তার সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করানো হয়। ম্যাগনেসিয়ামকে চূর্ণ করে নেওয়া হয় বা ছোট ছোট টুকরো করে নেওয়া হয়, দিয়ে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করানো হয়, উত্তপ্ত করা হয়, রিফ্লাক্স সিস্টেমের মধ্যে রেখে উত্তপ্ত করা হয়। তখন আমরা দেখতে পাই যে ইথাইল অ্যালকোহল ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশান করেছে, দিয়ে ম্যাগনেসিয়াম ইথক্সাইড গঠন করেছে আর হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেছে। এই ম্যাগনেসিয়াম ইথক্সাইডটাকে আমরা ঠান্ডা করে তার মধ্যে আরও অতিরিক্ত পরিমাণ অ্যাবসোলিউট অ্যালকোহল যুক্ত করে দিই। অ্যাবসোলিউট অ্যালকোহলের অন্তর্গত যে জল রয়েছে তারা ম্যাগনেসিয়াম ইথক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও ইথানল নির্গত হয়। আমরা এটাকে এবার পাতন করি, তাহলে আমরা 99.95% ইথাইল অ্যালকোহল পাই। এইভাবে সুপার ড্রাই অ্যালকোহল আমরা প্রস্তুত করতে পারি। নেক্সট হচ্ছে পাওয়ার অ্যালকোহল। যেসব দেশে জ্বালানি রূপে পেট্রোলের অভাব রয়েছে সে সমস্ত দেশে পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যালকোহলকে মেশায়। পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যালকোহল কিন্তু মেশে না, বেনজিনের উপস্থিতিতে মিশে যায় এবং এই পেট্রোল, ইথাইল অ্যালকোহল ও বেনজিনকে জ্বালানি রূপে ব্যবহার করা হয়, অর্থাৎ গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হয় এবং এইটাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। শক্তির উৎস বলে পাওয়ার অ্যালকোহল। মেথিলেটেড স্পিড।
রেকটিফাইড স্পিডের সাহায্যে আমরা বিভিন্ন রকম শিল্পর কাজ করতে পারি, কিন্তু রেকটিফাইড স্পিড আবার পানীয় হিসাবেও ব্যবহৃত হয়। তাই যাতে রেকটিফাইড স্পিডকে শিল্পক্ষেত্রেই যাতে ব্যবহার করা যায়, ওকে পানীয় রূপে যাতে না ব্যবহার করা হয়, ওই জন্য রেকটিফাইড স্পিডকে বিষাক্ত করে দেওয়া হয় মিথাইল অ্যালকোহল 10% যুক্ত করে, মিথাইল অ্যালকোহল 10% যুক্ত করে দিয়ে এবং এর মধ্যে সামান্য পরিমাণ পিরিডিন বা ন্যাপথা যোগ করে দেওয়া হয়। তার ফলে একটি গন্ধ বেরোয়, যে গন্ধটা মানুষকে সতর্ক করে যে এটা একটি বিষাক্ত অ্যালকোহল। এইভাবে মিথাইল অ্যালকোহলযুক্ত রেকটিফাইড স্পিডকে বলা হয় ম্যাথিলেটেড স্পিড। এটির সাহায্যে আমরা রং, বার্নিশ এই সমস্ত কাজে লাগাই।